আমাদের সঙ্গে আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ কী এবং সেই ভাগের যে উদাহরণগুলো আমাদের পরীক্ষায় সবসময় এসে থাকে সেই উদাহরণগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজ আমি আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে থাকো, কারণ আমি যেগুলো বলবো সেগুলো তোমরা নোটস করে নেবে তোমাদের খাতায়। আর সংস্কৃত গ্রামারটাই কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো পরীক্ষার প্রধান বিষয়বস্তু হচ্ছে সংস্কৃত গ্রামারটাই মেন। যে কোনো পরীক্ষায় গ্রামার থেকে বেশি প্রশ্ন আসে থিওরির থেকে। তাই সবসময় বলি, যখনই আমি ব্যাকরণ নিয়ে আলোচনা করব তখনই তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকবে এবং খাতায় আমার বলার সাথে সাথে তোমরা লিখে নেবে। চলো শুরু করছি আজকের যে বিষয় ভিত্তিক যে অধ্যায়টা, যেটা হলো দ্বন্দ্ব সমাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তবে তার আগে একটু সংক্ষেপে বলি, সমাস কাকে বলে। সমাস সমপূর্বক অজ ধাতুর ঘয় প্রত্যয় করে এই শব্দটা নিষ্পন্ন হয়েছে। সমাস সমপূর্বক অজ ধাতু ঘয় প্রত্যয় যুক্ত করে এই শব্দটি বা এই অর্থটি নিষ্পন্ন হয়েছে। এই সমাস শব্দটির অর্থ হলো সংক্ষেপ, অর্থাৎ সংক্ষেপে একটা উত্তর বের করা। যেমন একাধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকেই বলা হচ্ছে সমাস। তাহলে সমাস কাকে বলে? সঙ্গে সঙ্গে তোমরা খাতায় পেন নিয়ে রেডি থাকো, লিখে নাও। সমাস বলতে বোঝায় একাধিক পদ এক পদে পরিণত হওয়াকেই সমাস বলে। অর্থাৎ অনেকগুলো পদ আছে, দুই বা ততোধিক পদ মিলে একটি মাত্র পদে পরিণত হবে, একই বলা হচ্ছে সমাস। সমাসের লক্ষণ যেমন একপদীভাব সমাস, অর্থাৎ ওই যে বললাম দুই বা ততোধিক পদ একাধিক পদ মিলে একটি মাত্র পদে এরা পরিণত হবে। আর সমাসের আরেকটি সংজ্ঞা হচ্ছে সমর্থ পদবিধি। সমর্থ শব্দের অর্থ হলো যে সমর্থ মানে অর্থ প্রকাশ করার যে সামর্থ্য বা ক্ষমতা, এটাই শক্তিযুক্ত অর্থকেই বলা হচ্ছে সমর্থ। আর পদবিধি, আমি যে লক্ষণে বললাম সমর্থ পদবিধি। পদবিধি বলতে দুই বা ততোধিক পদের বা পদ সংক্রান্ত বিধিকেই বলা হচ্ছে পদবিধি। পদবিধি বলতে কি বুঝলাম, খাতা পেন নিয়ে থাকো, নোটস করে নাও। দুই বা ততোধিক পদ সংক্রান্ত বিধিকেই বলা হচ্ছে পদবিধি। যেমন একটা উদাহরণ দিই, তাহলে তোমরা খুব সহজেই বুঝে যাবে। উদাহরণ যেমন হলো রাজ্ঞ পুরুষ, রাজার পুরুষ। রাজ্ঞ, এই যে রাজ্ঞ শব্দটা ষষ্ঠান্ত পদ, এটা মানে ষষ্ঠী বিভক্তি হয়েছে। পুরুষ, এটা প্রথমান্ত পদ, অর্থাৎ প্রথমা বিভক্তি হয়েছে। এই ষষ্ঠী বিভক্তির সঙ্গে প্রথমা বিভক্তির একটা সম্বন্ধ যুক্ত হয়েছে, তাই রাজ্ঞ পুরুষ পদটা নিষ্পন্ন হয়েছে। এইটাই হলো সমাসের সংজ্ঞাটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। বুঝতে অসুবিধা হলে তোমরা আবার ভিডিওটা একবার দ্বিতীয়বার চালিয়ে দেখে নেবে। এবার আসি সমাসের কটি ভাগ। আমরা জানি সংস্কৃত সমাসে 5 প্রকার ভাগ পাওয়া যায়। এর একটা সুন্দর শ্লোক আছে, এটা বলি তাহলেই তোমরা বুঝতে পারবে। আমি সুন্দর করে আজ কিন্তু বুঝিয়ে দিচ্ছি, যেহেতু ব্যাকরণের বিষয় আমি সুন্দরভাবে বোঝাবো, তোমরা ঠান্ডা মাথায় সেটা বোঝো এবং সেটা বুঝে খাতা পেন নিয়ে রেডি থাকো, লিখে নেবে। বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে লিখবে যে আমাদের অসুবিধা হচ্ছে, তাহলে আমি আবার দ্বিতীয়বার পরের ভিডিওতে এসে বলে দেব। চলে আসি, সমাসের প্রকারভেদ হলো পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব। আবার বলে দিচ্ছি, পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব। আর এটা হচ্ছে অব্যয়ীভাবর লক্ষণটা বলছি তোমরা শোনো ভালো করে। পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব, উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ হয়। ঠিক আছে, আমি আগে লাইনটা বলে দিচ্ছি, তারপর সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব, উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ, অন্য পদার্থ প্রধান বহুব্রীহি, আর উভয় পদার্থ প্রধান দণ্ড। কি বুঝলাম? অব্যয়ীভাব সমাস বলতে পূর্ব পদার্থ প্রধান, এটা পরের ভিডিও বুঝিয়ে দেব। আজ যেটা আমার বিষয় সেটা আজ সুন্দরভাবে বোঝাবো, তবু তার আগে সংক্ষেপে বলে দিচ্ছি।
উত্তর পদার্থ প্রধান মানে উত্তর পদার্থ, অর্থাৎ আমরা জানি পদের দুটি ভাগ আছে, এক হলো পূর্বপদ আর একটি হলো উত্তরপদ বা পরপদ। এখানে বলছে উত্তরপদ, ওই শেষের পদরা শুধুমাত্র প্রধান হবে বা গুরুত্ব পাবে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। আর অন্য পদার্থ মানে এখানে পূর্বপদ আর উত্তরপদের যে বিভিন্ন আলাদা আলাদা যে অর্থ ছিল সেই দুটি মিলিয়ে গিয়ে আর ওদের অর্থ প্রকাশ পাবে না, কেবলমাত্র ওই দুটো অর্থ বাদ দিয়ে অন্য অর্থ প্রকাশ পাবে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে। আর দণ্ড সমাসের ক্ষেত্রে বলছে উভয় পদার্থ প্রধান ও দণ্ড, এটাই আজ আমার বোঝানোর বিষয়। বলছে উভয় পদার্থ প্রধান ও দণ্ড, অর্থাৎ উভয় পদার্থ প্রধান মানে সমান গুরুত্ব পেলে তাকেই দণ্ড সমাস বলব। উভয় পদার্থ কি না, আমরা বুঝি যে পদের সমসমান পদ, অর্থাৎ পদের দুটি ভাগ আছে বা পদের দুটি পদ আছে, এক হচ্ছে পূর্বপদ মানে প্রথম পদ, আর শেষের পদটাকে আমরা বলছি পরপদ বা উত্তরপদ। এই পূর্বপদ আর পরপদ অর্থাৎ উত্তরপদ এই দুটি ব্যাস বাক্য যখন একটা গঠিত হবে, সেই ব্যাস বাক্যে পূর্বপদ আর উত্তরপদ এই দুটো পদেরই গুরুত্ব সমানভাবে পাবে। আর এই দণ্ড সমাসের ক্ষেত্রে দেখা যায় যে এই পূর্বপদরা যে মানে যদি বস্তুকে বোঝায় তাহলে উত্তরপদরাও একটা বস্তুই বোঝাবে। মানে আমি বলতে চাইছি পূর্বপদ আর উত্তরপদ এই দুটো যদি বস্তু বোঝায় তাহলে দুটি বস্তুই বোঝাবে, আর যদি ব্যক্তি বোঝায় তাহলে দুটো ব্যক্তির সাথেই হবে দণ্ড সমাস। মানে আমি বলতে চাইছি একটা বস্তুর সাথে একটি ব্যক্তির হবে না, সব সময় একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তিরই সম্বন্ধ হবে বা সম্পর্ক বোঝাবে, একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর সম্পর্ক বোঝাবে, একটি বস্তুর সঙ্গে একটি ব্যক্তির সম্পর্ক বোঝাবে না, এটাই দণ্ড সমাসের নিয়ম। দণ্ড সমাসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, ও এবং এই যে সংযুক্ত অব্যয়টা, এই সংযুক্ত অব্যয়টাই ব্যবহার হবে দণ্ড সমাসের ক্ষেত্রে। যেমন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে, যেমন তাল তমাল, তাল ও তমাল, মাতা পিতা, মাতা ও পিতা। মাতাটা হলো পূর্বপদ আর পিতা হলো উত্তরপদ। এইদিকে দেখো মাতা কিন্তু একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, পিতাও একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এখানে দুই ব্যক্তির মধ্যে কিন্তু একটা সম্পর্ক বোঝাচ্ছে। আমি বলতে চাইছি শুধু দুটো ব্যক্তির মধ্যে বোঝাবে। আবার যখন বস্তু বোঝাবে, যেমন আমি যদি বলি যে তাল তমাল, এটা দুটো বস্তু, তাল পূর্বপদ, তমাল উত্তরপদ। এই তাল আর তমাল এই দুটো বস্তুর মধ্যেই সম্পর্ক বোঝাবে। তালের কাছে মাতা যাবে না বা মাতার পরই তমাল হবে না, বোঝা গেল? বোঝালে দুই ব্যক্তিকেই বোঝাবে, আর যদি বোঝায় দুই বস্তুকে নিয়ে সম্পর্কটা বোঝাবে, এটাই দ্বন্দ্ব সমাসের নিয়ম। আর তাল ও তমাল, ওই যে মাঝে ও বললাম, এই ওটাই দ্বন্দ্ব সমাসের চিহ্ন, যেটাকে বলা হয় সংযুক্ত অব্যয় ব্যবহার হচ্ছে। মাতা ও পিতা, ঠিক আছে, সংস্কৃতের ক্ষেত্রে ওই ওটাকে আমি বলবো চ, মাতা পিতা, মাতা চ পিতা চ, বোঝা গেল? এবার চলে আসছি দ্বন্দ্ব সমাস কটা ভাগ আছে। দ্বন্দ্ব সমাসের দুটি ভাগ আছে, এক হচ্ছে ইতরোত্তর দণ্ড আর দুই হচ্ছে সমাহার দণ্ড। ইতরোত্তর দণ্ড কাকে বলে এটা আমাকে আগে জেনে রাখতে হবে। ইতরোত্তর দণ্ড বলতে পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক সুবন্ত পদ একই ক্রিয়ার সাথে মানে অন্বিত হলেই তাকে ইতরোত্তর দণ্ড বলবো। অর্থাৎ আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো এবং সেটা নোটস করো। পরস্পর সম্বন্ধযুক্ত, ওই যে বললাম যদি ব্যক্তির ক্ষেত্রে হয় তাহলে দুটো ব্যক্তিকেই বোঝাবে, আমি যদি দুটো বস্তুর কথা বলি তাহলে দুটো বস্তুই বোঝাবে, একটি বস্তুর সাথে একটি ব্যক্তি। আমি বারবার কিন্তু বলে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, দুটো ব্যক্তির মধ্যেই বোঝাবে, কিংবা যদি বস্তু বোঝায় দুটো বস্তুর মধ্যে বোঝাবে। সেই পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক যে সুবন্ত পদ আছে তাদের ক্ষেত্রে যে ক্রিয়াটা ব্যবহার হবে সেটা মানে একাধিক পদের যে ক্রিয়া, একই ক্রিয়া ওদের বোঝাবে। মানে একটা পদের যে ক্রিয়া হবে সেটা দ্বিতীয় পদেরও ক্রিয়া, সেই একই ক্রিয়া ব্যবহার হবে, বোঝা গেল? আমি যেটা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। যেমন আমি যদি বলি মাতা পিতা বাজারে যায়, ঠিক আছে, তাহলে এখানে যায়টা কিন্তু মাতার ক্ষেত্রে যেটা ব্যবহার করেছি, পিতার ক্ষেত্রে সেইটাই ক্রিয়া ব্যবহার করেছি, যায়, ঠিক আছে। তাহলে একটা ক্রিয়া দিয়েই দুটো আমি যে সুবন্ত পদ ব্যবহার করলাম পদের একই ক্রিয়া হচ্ছে, এটাকে ইতরোত্তর দণ্ড বলা হচ্ছে। আর সমাহার দণ্ড কাকে বলা হচ্ছে? বস্তুগুলির সমূহ বোঝালে, মানে বস্তুগুলির সমাহার, সমূহ মানে সমাহার বোঝালে
তাকে বলা হচ্ছে সমাহার দণ্ড। যেমন ধরো পানিচ পাদৌচ, এটা হচ্ছে পানিপাদম, ব্যাস বাক্য হচ্ছে পানিপাদম। ওই যে একাধিক পদ এক পদে, এখানে একাধিক পদ বলতে যেমন পানি একটা আলাদা পদ, পাদও একটা আলাদা পদ, কিন্তু এটা এক পদে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে উত্তরে এক পদে কি হচ্ছে, পানিপাদম। এটাই হচ্ছে সমাস আমি যেটা বললাম। এবার সমাহার দণ্ড কাকে বলা হয় এবং তার একটা উদাহরণ দিলাম। ইতরত দণ্ড যেমন একটা দিচ্ছি আমি, হরিশ্চ হরশ্চ হরিহরও। তাহলে এখানে ইতরত দণ্ড সমাস বলতে আমি আরও একবার বলে দিচ্ছি, পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক সুবন্ত পদ একই ক্রিয়ার সঙ্গে অন্বিত হলে তাকে বলবো ইতরত দণ্ড সমাস। আর সমাহার দণ্ড হচ্ছে বস্তুগুলির সমাহার বোঝালে তাকে বলবো সমাহার দণ্ড। এবার চলে আসি যেগুলো পরীক্ষায় আসে, উদাহরণ তো দেয় বা ব্যাস বাক্য দিয়ে দেয় বা ভাঙতেও বলে, ওরা অনেক সময় ভাঙা থাকে, সেটা এক পদে পরিণত করতে হবে। এবার চলে আসি ইতহর সমাহারের কিছু উদাহরণে, কারণ উদাহরণগুলি পরীক্ষায় আসে, ঠিক আছে। ইতরত দণ্ডের আমি কিছু উদাহরণ বলছি, তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকো এবং লিখে নাও। যেমন ধরো স্ত্রী পুংস, এ দেখো এটা দিয়ে খেয়াল করো, স্ত্রী পুংস, এখানে কিন্তু দুটো ব্যক্তি বোঝাচ্ছে, এখানে কিন্তু এক ব্যক্তির সঙ্গে আর অন্য একটা বস্তু কিন্তু যোগ করছে না, দুই ব্যক্তির মধ্যেই হচ্ছে। আবার যদি বস্তু বোঝাই দুই বস্তুর মধ্যেই বোঝাবো, ঠিক আছে। ইতরতর দ্বন্দ্ব সমাসের উদাহরণ বলে দিচ্ছি। স্ত্রী পুংস, স্ত্রী চ পুমাংশ্চ, স্ত্রী চ পুমাংশ্চ। জায়াপতি, দেখো স্বামী স্ত্রী, সেই জায়া চ পতি চ, এখানে কিন্তু কোনো বস্তু ব্যবহার হয়নি, বারবার বলে দিচ্ছি। তোমাদের জন্য এত পরিশ্রম করছি এই জন্যই, যাতে তোমরা তোমাদের পরীক্ষা পাশ করো, নিজের পায়ে দাঁড়াতে পারো। এবং এখনের যা কম্পিটিশান বেড়ে গেছে, সেখানে আরও নিখুঁতভাবে পড়াশোনা করতে হবে, যেহেতু নিজের একটা জায়গা, নিজের একটা স্থান খুঁজে নিতে হবে। সেই জন্য আমি তোমাদের জন্য এত পরিশ্রম করছি। আর আমি যেহেতু নেট পাস করে গেছি, তাহলে আমি বুঝতে পারছি যে কোনগুলো আসছে বা কোনগুলো আসে, কারণ আমি এগুলো নিয়েই থাকি সবসময়, মানে আমি চর্চার মধ্যে থাকি। তাই আমার কথাগুলো তোমরা ভালো করে শোনো, বোঝার চেষ্টা করো, কারণ আমি পাস করে গেছি। আমার নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু আমার চিন্তা তোমাদের নিয়ে, কারণ তোমাদেরকে আমি চাই যে তোমরাও নিজেরা মানে পরীক্ষায় পাস করো। তাই তোমাদের জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করছি। এটা অবশ্যই মাথায় রেখে তোমরা অন্তত এগুলো মন দিয়ে পড়ো, শুধু তোমাদের জন্যই আমি তৈরি করছি। জায়াপতি, জায়া চ পতিশ্চ, হংস সারসৌ, হংসশ্চ সারশ্চ, হরিহরৌ, হরিশ্চ হরশ্চ, সূর্য চন্দ্রমস্যৌ, সূর্যশ্চ চন্দ্রমা চ, সূর্যশ্চ চন্দ্রমা চ। আমার সাথে সাথে তোমরাও বলো আর মুখস্থ করে নাও। গঙ্গা যমুনে, গঙ্গা চ যমুনা চ, দেখো এখানে কিন্তু দুটো আলাদা নাম হলো বস্তুর ক্ষেত্রে, বা জায়গা, দুটো স্থান, দুটো নদী এখানে। গঙ্গা চ যমুনা চ। কন্দমূল ফলানি, কন্দমূল ফলানি, কন্দশ্চ মূলঞ্চ ফলঞ্চ, কন্দশ্চ মূলঞ্চ ফলঞ্চ। ইতরত দণ্ডের আমি উদাহরণগুলো বলে যাচ্ছি। রবি বুধৌ, রবিশ্চ বুধশ্চ, রবিশ্চ বুধশ্চ। কাক পিকো, কাকশ্চ পিকাশ্চ, কাক পিকো কাকশ্চ পিকাশ্চ। রাম লক্ষণৌ, রামশ্চ লক্ষণশ্চ। রাম ভরতৌ, রাম ভরত নাম শুনেছ, রামশ্চ ভরতশ্চ। মৃগ ময়ূরা, হরিণ আর ময়ূরের বোঝাচ্ছে, মৃগ ময়ূরা, মৃগশ্চ ময়ূরাশ্চ। মাতা পুত্র, মাতা চ পুত্র চ, মাতা চ মাতা চ পুত্রশ্চ। মাতা দুহিতরৌ, মাতা চ দুহিতা চ, মাতা চ দুহিতা চ। মাতা পিতরৌ, মাতা চ পিতা। এ দেখো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। ইতরত দণ্ড সমাসও অনেক সময় বলে দিতে পারে যে মাতা পিতা দণ্ড সমাস, কিন্তু দণ্ড সমাসের যে দুটো ভাগ বলেছি তার মধ্যে কোন ভাগের মধ্যে পড়ছে, এটা ইতরত দণ্ড সমাসের মধ্যে পড়ছে। মাতা পিতরৌ, মাতা চ পিতা চ। ভাতৃভগিনৌ, ভ্রাতা চ ভগিনী চ। বাং মনসে, বাং মনসে, এটা মনে রাখবে অবশ্যই, খাতায় লেখো। বাং মনসে, বাক চ মনশ্চ।
যেগুলো মেন মেন বলে মনে হচ্ছে আমি সেগুলোই বলে দিচ্ছি, কারণ এইগুলোই আসে পরীক্ষায়। আমার কথা তোমরা একটু ভরসা করো বা ভরসা রাখো, অবশ্যই তোমরা পাস করবে। আমি যেহেতু নিজে সেলফ স্টাডি করে পাস করেছি, অবশ্যই তোমাদেরকেও সেই চেষ্টাই করব। পুষ্পপত্রে পুষ্পঞ্চ পত্রঞ্চ ধর্মার্থ ধর্মশ্চ অর্থশ্চ দাব্যাভূমি দৌশ্চ ভূমিশ্চ দৌশ্চ ভূমিশ্চ দাব্যাভূমি দম্পতি জায়াচ পতিশ্চ দম্পতি জায়াচ পতিশ্চ ইন্দ্র ইন্দ্রাবরুণৌ ইন্দ্রশ্চ বরুণশ্চ ইন্দ্রশ্চ বরুণশ্চ দ্বারপুত্রা দ্বারাশ্চ পুত্রাশ্চ দ্বারাশ্চ তাল বসায় চ হবে সব কিছু, হ্যাঁ। দ্বারাশ্চ পুত্রাশ্চ দ্বারপতি দ্বারাশ্চ পতিশ্চ অজ গজ অজশ্চ গজশ্চ অজাবি অজশ্চ অবিশ্চ অজশ্চ অবিশ্চ অজাবি। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইতরতর দণ্ডের উদাহরণগুলো তোমরা খাতায় লিখে নাও এবং আমার বলার সাথে সাথে আমার সাথেই তোমরা মুখস্থ করে নাও। অগ্নি বরুণৌ অগ্নিশ্চ বরুণশ্চ অগ্নি বরুণৌ অগ্নিশ্চ বরুণশ্চ অশ্ব গজৌ অশ্বশ্চ গজশ্চ তরু লতে তরুশ্চ লতাচ তরুশ্চ লতাচ তাল তমালৌ তালশ্চ তমালশ্চ অগ্নিবায়ু অগ্নিশ্চ বায়ুশ্চ মিত্রা বরুণৌ মিত্রশ্চ বরুণশ্চ পিতা কন্যে পিতা চ কন্যা চ পিতা কন্যে পিতাশ্চ পিতা চ কন্যা চ মাতা কন্যে মাতা চ কন্যা চ মাতা চ কন্যা চ। এবার চলে আসছি সমাহার দণ্ডের উদাহরণ। সমাহার দণ্ড বললাম যে বস্তুগুলোর যে সমাহার বোঝায় তাকেই সমাহার দণ্ড বলি। তার উদাহরণগুলো তোমরা নোটস করে নাও, যেগুলো মেন আমি সেগুলো বলে দিচ্ছি। অহিন কুলম অহশ্চ নকুলশ্চ অহশ্চ নকুলাশ্চ অহিন কুলম অশ্ব মহিষম অশ্বাশ্চ মহিষাশ্চ অশ্বাশ্চ মহিষাশ্চ অহোর দিবম অহশ্চ দিবাচ অহশ্চ দিবাচ অহোর নিশম অহশ্চ নিশাচ। এখানে দেখো খেয়াল করে অহোর দিবম আর অহোর নিশম, তাহলে অহোর দিবম হলে অহশ্চ দিবাচ আর অহোর নিশম হলে অহশ্চ নিশাচ। এবার আসি দন্তৌষ্টম দন্তাশ্চ ঔষ্ঠচ দন্তাশ্চ ঔষ্ঠচ ধনুসরম ধনুংসি চ সরাশ্চ নখদন্তম। এটা কিন্তু সমাহার দণ্ডের উদাহরণ। নখদন্তম এটা অনেকবার এসেছে, ঠিক আছে। নখাশ্চ দন্তাশ্চ, আবার এটাকে অনেক সময় বলছে নথদন্তম নথাশ্চ দন্তাশ্চ নক্তন দিবম নক্তঞ্চ দিবাচ। উদাহরণটা আরেকবার বলে দিচ্ছি। নক্তম দিবম নক্তঞ্চ দিবাচ পানিপাদম পানিচ পাদৌচ, এটা অনেকবার এসেছে। নক্তন দিবম এটা অনেকবার এসেছে নেট পরীক্ষায়। পানিপদম পানিচ পাদৌচ পুত্র পৌত্রম পুত্রাশ্চ পৌত্রাশ্চ পুত্রাশ্চ পৌত্রাশ্চ। তারপর মার্জারো মুশিকম মার্জারাশ্চ মুশিকাশ্চ, বিড়াল আর ইঁদুরের কথা বলছে। মার্জার মানে বিড়াল, মুশিক মানে ইঁদুর, তো এই দুটো সমাহার বোঝাচ্ছে। মার্জারাশ্চ মুশিকাশ্চ মাংস শানিতম মাংসঞ্চ শোণিতঞ্চ রাত্রিন দিবম রাত্রৌ চ দিবাচ রাত্রৌ চ দিবাচ কাশী প্রয়াগম কাশী চ
প্রয়াগশ্চ, কাশী চ প্রয়াগশ্চ। করচরণম, কর মানে হাত, চর মানে তো পা, তোমরা জানো। তাহলে কি হবে? করৌ চ চরণে চ, করৌ চ চরণে চ। কর্ণ নাসিকম, কর্ণৌ নাসিকা চ। সমাহার দণ্ডের উদাহরণগুলো আমি এখন বলছি। কর্ণ নাসিকম, কর্ণৌ নাসিকা চ। গো ব্যাঘ্রম, গাবশ্চ ব্যাঘ্রশ্চ, গো ব্যাঘ্রম গাবশ্চ ব্যাঘ্রশ্চ। গঙ্গা ব্রহ্মপুত্রম, গঙ্গা ব্রহ্মপুত্রম, গঙ্গা চ ব্রহ্মপুত্রশ্চ, গঙ্গা চ ব্রহ্মপুত্রশ্চ। স শৃগালম, স তালবস্যয় ব, এটা কিন্তু কুকুরকে বলা হচ্ছে। স শৃগালম, সানুশ্চ শৃগালশ্চ, সানুশ্চ মানে এই যে বললো কুকুরের সমাহার আর শৃগালের সমাহার। এবার আসি গঙ্গা সোনম, গঙ্গা চ সোনশ্চ, তালবস্যয় ওকা মধ্যাহ্ন, তালবস্যয় চ সোনশ্চ। গবাশ্রম, গাবশ্চ অশ্বাশ্চ, গবাশ্রম গবশ্চ অশ্বাশ্চ মানে গরু সমাহার আর ঘোড়া, ঠিক আছে। হন্তপাদম, হস্তপাদম, হস্তৌ চ পাদৌ চ, হস্তৌ চ পাদৌ চ। আজ এই যেগুলো বলে দিলাম এগুলো ইতরেতর দ্বন্দ্ব সমাসের উদাহরণ, সমাহার দ্বন্দ্ব সমাসের উদাহরণ। প্রথমে ইতরেতর দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলো বলে দিয়েছি, এবার সমাহার দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলোও বলে দিলাম। তোমরা এই ভিডিওটা 2-3 বার দেখো, দেখার সাথে সাথে তোমরা সঙ্গে সঙ্গে এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং তোমাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে। বারবার প্র্যাকটিস করতে থাকো। আজ আমি দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি, পরের ভিডিওতে আমি তৎপুরুষ সমাস নিয়ে আমি সমাসের যে ভাগগুলো আছে সব সমাসের ভাগগুলো কাকে বলে, উদাহরণ সব কিছু নিয়ে তোমাদের আলোচনা করে দেবো। তোমরা মন দিয়ে শুধু গ্রামারগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। যত প্র্যাকটিস করবে তত তোমাদের আরও সহজবোধ্য হয়ে যাবে এবং পরীক্ষায় সবসময় ব্যাকরণ থেকে সংস্কৃতের আসে। তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করো এবং তোমরা যত প্র্যাকটিস করতে থাকবে তত তোমাদের সাফল্যের চাবিকাঠি তোমাদের হাতের মুঠো এসে ধরা দেবে। ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, কারণ লাইকটা খুবই জরুরি। এই জন্য আমি যেহেতু নতুন চ্যানেলটি খুলেছি, তোমরা যত লাইক করো তাহলে বুঝতে পারবো যে তোমাদের এই ভিডিওগুলো খুবই প্রয়োজনে পড়ছে এবং তোমাদের খুবই ভালো লাগছে। কমেন্ট করো, শেয়ার করো। নমস্কার।